বুধবারের ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবারও কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। শুক্রবার দেশটির উত্তর উপকূলে আঘাত হানে 4.9 মাত্রার একটি ভূমিকম্প। নতুন এই কম্পনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরই মধ্যে আগের ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোতে চলছে উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম। ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 920 জনে। এখনও নিখোঁজ 50,000-এর বেশি মানুষ। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বেরা হোসেন। ভয়াবহ জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলায় চলছে উদ্ধার কাজ। আর এরই মধ্যে আবারও কেঁপে উঠল ভেনেজুয়েলার মাটি। শুক্রবার দেশটির উত্তর উপকূলে আঘাত হানে এক নতুন কম্পন, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 4.9। নতুন এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আবারও ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমরা এখনো আশা করছি আমাদের পরিবারের সদস্যরা বেঁচে আছেন, কিন্তু দ্রুত উদ্ধার সরঞ্জাম দরকার। সময় চলে যাচ্ছে, অনেক মানুষ খাবার, পানি আর আশ্রয়ের জন্য লড়াই করছে। সবাই একে অপরকে সাহায্য করার চেষ্টা করছে। এরই মধ্যে বুধবারের শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোতে চলছে উদ্ধার তৎপরতা। লা গুয়েরার ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছে সালভারদের বিশেষজ্ঞ দল। ধ্বংস হওয়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের খুঁজে বের করতে তারা ব্যবহার করছেন প্রশিক্ষিত কুকুর, ড্রোন ও থার্মাল ক্যামেরা। এখনো ধ্বংসাবশেষের নিচ থেকে শিশুদের কান্না ও মানুষের চিৎকার শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা 7টি দলে ভাগ হয়ে কাজ করছি। কুকুর ও ড্রোন ইউনিট দিয়ে জীবিত মানুষ শনাক্তের চেষ্টা চলছে। কেউ আটকে থাকলে তাকে খুঁজে বের করতে কল অ্যান্ড লিসেন পদ্ধতি, থার্মাল ক্যামেরা ও প্রযুক্তি ব্যবহার করছি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ভার্জিনিয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ টিম। এদিকে প্রতিবেশী কলম্বিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগ্রহ করা হচ্ছে খাবার, পানি, চিকিৎসা সামগ্রী ও জরুরি সরঞ্জাম। রাজধানী কারাকাসে ঘরছাড়া মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী ক্যাম্পে। স্বেচ্ছাসেবীরা বিতরণ করছেন পোশাক, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী। দুর্যোগের মধ্যে নতুন সংকট তৈরি হয়েছে লুটপাটকে ঘিরে। লা গুয়েরার কাতিয়া লা মার এলাকায় ক্ষতিগ্রস্ত দোকান, গুদাম ও সুপারমার্কেটে ঢুকে খাদ্য, পানি ও প্রয়োজনীয় জিনিস নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযান সহজ করতে লা গুয়েরা এলাকায় সামরিক নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। সেখানে কয়েক হাজার টন খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছানোর কথাও জানিয়েছে সরকার। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে 6.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা 7:34 দাবাও অক্সিডেন্টালের সারাঙ্গানির নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ভূপৃষ্ঠ থেকে 52.4 কিলোমিটার গভীরে ছিল। আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত 8 জুন মিন্দানাওয়ের সারাঙ্গানি প্রদেশের উপকূলে 7.8 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছিল। এতে এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সে সময় অন্তত 78 জন নিহত হন এবং প্রায় 15 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ইতালির রাজধানী রোমে একই পরিবারের 3 বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় ওই পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত প্রায় 9টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকায় ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের 5 বছর বয়সী কন্যা সন্তান। তাদের দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। হামলায় নিহত কামাল হোসেনের 18 বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় 3 জনের মরদেহ উদ্ধার করে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। নয়াদিল্লির মুন্ডকা শিল্প এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের শ্বাসরোধে প্রাণ হারিয়েছেন 3 শ্রমিক। স্থানীয় কর্মকর্তারা জানান, একটি প্রিন্টিং প্রেসের ভেতরে থাকা সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারের অভিযোগ, কাজের সময় কোনো নিরাপত্তা হারনেস বা প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি শ্রমিকদের।
ভারতে প্রতি বছরই ভূগর্ভস্থ নালা, সেপটিক ট্যাঙ্ক ও বর্জ্য পরিষ্কারের কাজে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বহু স্যানিটেশন কর্মীর মৃত্যু হয়। জাপানে টাইফুন মেঘখালা ও ট্রপিক্যাল স্টর্ম হিগোসের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিপর্যয় দেখা দিয়েছে। ইয়ামাগুচির হিরাও শহরে ভূমিধসে একটি বাড়ি কাদা ও ধ্বংসাবশেষে চাপা পড়েছে। এতে ৩ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন একজন। বুধবার থেকে চলা টানা বৃষ্টিতে দেশটির কয়েকটি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। ইয়ানাই শহরে বৃষ্টিপাত ছাড়িয়েছে ৩৫০ মিলিমিটার। ঝুঁকি বিবেচনায় টোকিওর ওশিমা টাউন ও শিজুওকার শিমোদা শহর সহ কয়েকটি এলাকায় হাজারো বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জুন মাসেই ইউরোপ জুড়ে শুরু হয়েছে ভয়াবহ তাপপ্রবাহ। ফ্রান্স, স্পেন, ব্রিটেন সহ একাধিক দেশে ভেঙে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। সংস্থাটি বলছে, পশ্চিম ইউরোপে বয়ে যাওয়া তীব্র গরম হাওয়া এখন মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে এগোচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন ও দীর্ঘস্থায়ী হতে পারে বলেও সতর্ক করেছেন তারা। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বিরা হোসেন। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে নাজেহাল জনজীবন। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, সৃষ্টি হচ্ছে নতুন রেকর্ড। WMO বলছে, জুন মাসে যে তাপমাত্রার রেকর্ড হচ্ছে তা সাধারণত গ্রীষ্মের শেষ ভাগ, জুলাই বা আগস্টের শেষ দিকে দেখা যায়। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর মুখপাত্র ক্লেয়ার নালিস বলেন, পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপের পর এবার তাপপ্রবাহ ছড়িয়ে পড়ছে মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলে। অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড হচ্ছে। One stage yesterday, I did think we wouldn't be able to keep up with all the records. এই তাপপ্রবাহ পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপের বড় অংশে ছড়িয়ে পড়েছে। একের পর এক যে রেকর্ড আসছে তা আমরা তালিকাভুক্ত করতেই পারছি না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই গরমের সঙ্গে মানিয়ে নিতে হবে, কারণ সামনে তাপমাত্রা আরও বাড়তে পারে। To 43.8 degrees Celsius in one town. বুধবার ফ্রান্সের রেকর্ড হয়েছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ দিন। দেশটির গড় তাপমাত্রা উঠেছে 30 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম ফ্রান্সের একটি এলাকায় তাপমাত্রা পৌঁছায় 43.8 ডিগ্রিতে। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তীব্র গরমের কারণে দেশটিতে বাতিল করা হয়েছে অন্যতম বড় সঙ্গীত উৎসব সলিডেজ। 3 দিনে 2 লাখের বেশি মানুষের সমাগম হওয়ার কথা থাকলেও জনস্বাস্থ্যের ঝুঁকির কারণে আয়োজন বন্ধ করে দেওয়া হয়। স্পেনেও ভেঙেছে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির আন্দুহার শহরে তাপমাত্রা উঠেছে 45.1 ডিগ্রি সেলসিয়াসে। সাহারা মরুভূমি থেকে আসা উষ্ণ ও শুষ্ক বায়ুর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। টানা 3 দিন ধরেই জুনে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে যুক্তরাজ্যে। জার্মানি ও নেদারল্যান্ডসে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সুইজারল্যান্ডের বাসেল শহরে জুন মাসের নতুন রেকর্ড হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। ইতালির রোমে ঐতিহাসিক কলোজিয়ামে পর্যটকদের স্বস্তি দিতে চালু করা হয়েছে মিস্টিং স্প্রে ও ঠান্ডা পানির ব্যবস্থা। বিশেষজ্ঞদের সতর্কতা বলছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এমন তাপপ্রবাহ আরো ঘন ঘন হবে, যা দীর্ঘস্থায়ী হবে এবং তীব্রতা দিন দিন আরো বাড়বে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে IRGC। এর আগে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজ হামলার জন্য তেহরান দায়ী। এদিকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বন্ধে একটি রূপরেখা চুক্তি ঘোষণা করা হয়েছে। সৃষ্টিঘটকের রিপোর্ট। আবারও হামলা আর পাল্টা হামলায় জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের সেনারা। শনিবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় বিভিন্ন মার্কিন স্থাপনায় আঘাত হানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এর আগে হরমুজ প্রণালীতে বৃহস্পতিবার একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে শুক্রবার ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তারা জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার জায়গা এবং উপসাগরীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালিয়েছে।
এর আগে হরমুজ প্রণালী দিয়ে কেবল ইরানের ঘোষিত রুটেই চলাচল করা যাবে বলে ঘোষণা দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে অন্তত 3টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। তবে আইআরজিসির হুঁশিয়ারি পাওয়ার পর তারা ফিরতে বাধ্য হয়েছে। এরই মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা কার্যকর করার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি জানান, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির প্রথম শর্ত। এদিকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস ধরে চলা লড়াই বন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে একটি রূপরেখা চুক্তি ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা শুক্রবার যৌথভাবে এ চুক্তি ঘোষণা করেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই চুক্তির আওতায় দখলকৃত কিছু জায়গা লেবাননকে ফিরিয়ে দেয়া হলেও দক্ষিণাঞ্চলের বাফার জোন থেকে ইসরায়েলের সেনা সরিয়ে নেওয়া হবে না। সৃষ্টি ঘটক, ৭১। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। গত 3 বছরে চলমান সংঘাতগুলোতে দেশটির মোট ব্যয় পৌঁছেছে প্রায় $205 বিলিয়ন। যুদ্ধ ব্যয়, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং অর্থনৈতিক উৎপাদন ক্ষতি সব মিলিয়ে এই বিপুল আর্থিক ক্ষতির হিসাব উঠে এসেছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রিন্থি। 2023 সালের 7 অক্টোবরের পর শুরু হওয়া সংঘাতগুলোর কারণে ইসরায়েলের সরকারি ব্যয়, উৎপাদন ক্ষতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা মিলিয়ে বিপুল অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গাজা, লেবানন, সিরিয়া ও ইরান কেন্দ্রিক সামরিক অভিযানে দেশটির ব্যয় পৌঁছেছে প্রায় $250 বিলিয়ন। শুধু সরকারের যুদ্ধ সংক্রান্ত ব্যয় ছাড়িয়েছে $118 বিলিয়ন। এর মধ্যে প্রতিরক্ষা খাতে খরচ হয়েছে প্রায় $71.2 বিলিয়ন। যুদ্ধ শুরু সামরিক ব্যয়ই বাড়ায়নি, অর্থনীতি ও উৎপাদন খাতেও বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে দেশটিকে। এছাড়া ক্ষতিপূরণ বাবদ ব্যয় হয়েছে $9.6 বিলিয়ন। বেসামরিক খাতে খরচ $16.7 বিলিয়ন এবং বাড়তি ঋণের সুদ বাবদ ব্যয় হয়েছে প্রায় $5.5 বিলিয়ন। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের মূল্য প্রায় $26 বিলিয়ন। যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনৈতিক ক্ষতিও বড় আকার ধারণ করেছে। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের শেষ পর্যন্ত এই ক্ষতির পরিমাণ প্রায় $51.9 বিলিয়ন পৌঁছেছে। 2026 সালের হিসাব যুক্ত হলে তা $58.6 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সরকারি ব্যয় বৃদ্ধি, করের চাপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ছোট ও মাঝারি ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব সব মিলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবরের পরেই যুদ্ধ পর্বই অর্থনৈতিক দিক থেকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক সময়, আর এই প্রভাব বহু বছর ধরে চলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। নাহিদা রিন্থি, ৭১। তুরস্কের কাছে $700 মিলিয়ন বেশি মূল্যের কয়েক ডজন যুদ্ধবিমান ইঞ্জিন বিক্রির পরিকল্পনা করেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক নোটিশ কংগ্রেসে পাঠানো হয়েছে। তবে এই চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসের কিছু সদস্যের আপত্তি রয়েছে। বিশেষ করে 2019 সালে রাশিয়ার তৈরি S-4T ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি নিয়ে ওয়াশিংটন আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, মানবাধিকার ও অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়গুলো বিবেচনা করেই এসব সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেয়া হচ্ছে। গোপন নথি অব্যবস্থাপনার দায় স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তার বিরুদ্ধে গোপন নথি ভুলভাবে ব্যবহারের 18টি অভিযোগ রয়েছে। শুক্রবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, নিজের একটি বইয়ের জন্য তৈরি করা নোটে অত্যন্ত গোপনীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য ভুলভাবে ব্যবহার করেন বোল্টন। বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বোল্টন শুরুতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে শুক্রবার তিনি অবৈধভাবে গোপন তথ্য নিজের কাছে সংরক্ষণ করার
একটি অভিযোগে দোষ স্বীকার করেন। জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত করেছে নতুন এক মাত্রা। একই সঙ্গে নতুন বিদেশগামী কর্মীদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান, ভিসা ও মেডিকেল প্রক্রিয়ায় হয়রানি বন্ধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার দাবিও জোরালো হচ্ছে। সহকর্মী সাদেক রিপনের তথ্য ও ছবিতে বিস্তারিত। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রতি বছর হাজারো তরুণ পাড়ি জমায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। তবে বিদেশ যাওয়ার শুরুতেই ভিসার অতিরিক্ত মূল্য, দালাল চক্রের দৌরাত্ম্য আর নানা জটিলতায় চরম ভোগান্তিতে পড়তে হয় অনেককে। সরকারিভাবে বিদেশগামীদের জন্য ঋণের ব্যবস্থা থাকলেও বাস্তবে সেই সুবিধা পান খুব কমই মানুষ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে ব্যবসায়িক বা সরকারি চাকরিজীবী, জামিনদার সহ নানা ধরনের কাগজপত্রের কঠিন শর্ত পূরণ করতে গিয়ে অনেকেই পিছিয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে উচ্চ সুদে এনজিও বা বেসরকারি উৎস থেকে ঋণ নিয়ে কুয়েত, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমায়। মেডিকেলের যে হয়রানি করা হয় সিন্ডিকেট করে, এখান থেকে এটা রোধ করা হোক। আমাদের যদি মেডিকেল হয়রানি যদি আমাদের রোধ করা হয়, নতুন প্রবাসীরা বাংলাদেশ থেকে আসবে, প্রবাসী এবং বাংলাদেশের রেমিটেন্সকে আরো জোরালোভাবে গতি বাড়াবে। বিদেশগামীদের অভিযোগ, কিছু অসাধু ট্রাভেল এজেন্সি ও নির্ধারিত মেডিকেল সেন্টারের যোগসাজশে মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষণার ভয় দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এতে বিদেশগামী কর্মীদের আর্থিক চাপ আরো বেড়ে যায়। দালাল থেকে আসলে মুক্ত হয়ে আমরা 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে যাতে আমরা কুয়েত প্রবাসীরা কুয়েতে আসতে পারি, এই প্রত্যাশাই আমাদের আসলে রইল। নানা হয়রানি ও ঋণের বোঝা মাথায় নিয়ে স্বপ্ন পূরণের আশায় প্রবাস জীবন শুরু করে তারা। পরিবার ও দেশের ভবিষ্যতের কথা ভেবে ব্যক্তিগত কষ্টকে মেনে নিয়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে প্রবাসীরা। প্রবাসী শ্রমবাজারটা আমাদেরকে ধরতে হয়। আমাদের প্রবাসীদেরকে অর্থাৎ আমাদের দেশের যে কর্মীরা আছে তাদেরকে সহজ শর্তে লোন যাতে একজন প্রবাসী পায়। রেমিটেন্স পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রবাসীরা। তাই তাদের প্রত্যাশা, বিদেশগামী কর্মীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা, মেডিকেল ও ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত এবং কম খরচে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কার্যকর উদ্যোগ নেবে নতুন সরকার। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।